নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। বিছনা তুলে নিচ্ছি, বাসি বিছানা পরিষ্কার করে নেব। সবার আগে আমি বাসি কাজ সেরে হাত মুখ ধুয়ে চলে এসেছি। বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মশারি খুলছি। কাল মশারি কেচেছি আর চাদরটাও চেঞ্জ করে দিয়েছিলাম। আমি রোজ চাদর চেঞ্জ করি না, 3 দিন 4 দিন অন্তর চাদরটা চেঞ্জ করি। তো গতকাল আমি চাদর চেঞ্জ করেছিলাম। তো হয়ে গেল চাদর চেঞ্জ করা, বিছনা গোছানো কমপ্লিট। এবার চলে এসেছি কিচেনে, যেটা কি না মেয়েদের একটা খুব সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা বলতেই পারো। সারা বাড়ির মধ্যে খুব সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে কিচেন। তো কিচেনে চলে এসেছি। সেখানে আমি কেটলিতে জল বসিয়ে দিয়েছি, জলে চিনি দিয়ে বসিয়েছি। আর আমার ইউনিক পদ্ধতিতে চা তোমরা এতদিনে জেনেই গেছো কিভাবে করি। কাপের মধ্যে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি, আর ওদিকে কেটলে জল চিনি দিয়ে গরম ফোটাতে দিয়ে দিয়েছি। জল ফুটে গেছে, আমি ওই ছাঁকনির মধ্যে গরম জলটা ঢেলে দিলাম। চিনি সহ যে গরম জলটা ছিল সেটা ঢেলে দিলাম। চায়ের লিকারটা এবার ওর মধ্যে বেরিয়ে আসবে কাপের মধ্যে। আর ছাঁকনিটা তুললে আমাকে চাটা আলাদা করে ছাঁকতে হবে না। আর একটা জিনিস যে দেখালাম, একটা কৌটোর মধ্যে আমুলের একটা আইসক্রিমের কৌটোর মধ্যে কয়েকটা ছোট ছোট কাপড়ের টুকরো, ওগুলো কি বলো তো, ওগুলো আমি করে রেখেছি। ওটা আমার ইউটিউব থেকেই শেখা। যখন ধরো কোনো কিছু মানে এমন কিছু ময়লা পড়লো যে সেটা আমার ধোয়া যাবে না, ধরো যেমন তেল পড়লো, রান্নাঘরে তো পড়তেই থাকে জিনিসপত্র, কিছু না কিছু তেল পড়লো, তো সেই তেলটাকে মুছে ফেলবো। ছোটো ছোটো কাপড় আমি যেগুলো পুরনো ছেঁড়া কাপড় কেটে রেখে দিই সময় করে বাস্কতে ভরে, ওখান থেকে এক টুকরো কাপড় নিয়ে মুছে একেবারে আমি কাপড়টা ফেলে দিলাম। আমার সেটাতে পরিষ্কার করতে হলো না আলাদা করে। এই জন্য ওটা রান্নাঘরে আমি রাখি সবসময়। তোমরা দেখবে একটা টিস্যু পেপারের বক্স আছে আর একটা ওরকম বক্স আছে। যাই হোক, আমার চা খাওয়া কথা বলতে বলতে দেখো চা খাওয়াটা শেষ হয়ে গেছে। আজকে একটু চায়ের সঙ্গে মোবাইল দেখছিলাম, চা খেতে খেতে হয়ে গেল চা খাওয়া। তো এবার আমি আবার চলে এসেছি আমাদের ঘুরতে যাওয়ার জায়গাতে। তো সেখানে কেটলে জল বসিয়েছি, জলে একটু নুন দিয়ে দিলাম, তার মধ্যে একটু ফ্রোজেন মটর আর ছোটো ছোটো সয়া চাং আমি সেদ্ধ করে নেব। আমার ছেলে আজকে সকালবেলা সয়া মটর পোলাও খাবে, তাই জন্য আবদার। তো তাই জন্য ওটা আগে আমি বসিয়ে দিয়েছি। ওটা একটু সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এদিকে আলু ছাড়িয়ে নিচ্ছি। আর তার সঙ্গে পাশে দেখতে পাচ্ছ তোমরা গাঠি কচু রয়েছে। গাঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আর তার সঙ্গে ইলিশ মাছের পাতলা ঝোল করব। গরম যেহেতু প্রচণ্ড চলছে, সেহেতু পাতলা একটু ঝোল করব কালো জিরে দিয়ে। আর এবার আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়েছি। আর পাশে দেখো সাদা মতো যে ননস্টিকের ফ্রাইং প্যানটা দিয়েছি, ওতে আমি একটু পনির রান্না করব, নিরামিষ পনির। এটা দিয়ে সয়া মটর খাবে আমার ছেলে, সয়া মটর পোলাও। তো এদিকের কড়াইতে আমি তেলে আলু চাপিয়ে দিয়েছি, তরকারির আলু। আর ওদিকে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি অলরেডি, ওর মধ্যে পনিরগুলোকে ছেড়ে দেবো। এবার দেখো পনির ছেড়ে দিয়েছি, এদিকে আলুটা একটু নেড়ে নিচ্ছি তেলের ওপরে। আর ওখানে এখানে সর্ষের তেলে আলুটা ভাজছি, আর ওখানে সাদা তেলে পনিরটা করছি। আর তার আগে তোমাদেরকে একটা ছোটো মতো দেখালাম যে একটা ছোট্ট মিক্সি বাটিতে, এটা আমার অফলাইন থেকে কেনা, কিন্তু খুব হেল্পফুল একটুখানি মশলা করার জন্য, একদম মানে পারফেক্ট একটা সাইজ। তো ওটা আমি লোকাল একটা শপ থেকে কিনেছিলাম। তো একটু ওর মধ্যে 4 মগজ আর তিল আর 2 টুকরো পনিরের, ওটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর পনিরটা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে ভাজতে হবে, ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। আদার্স কোনো মশলা বন্ধুরা দেবো না, শুধু তেলের মধ্যে ওই বাটা মশলাটা দেবো। এদিকে আলুটা একটু নেড়ে নিচ্ছে, আলুতে রং ধরতে শুরু করেছে।
তো ওদিকে আর একটু তেল আমি দিইনি, একটু ঘি দেবো, তোর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। আমার ছোট্ট খেলনাটার মধ্যে যে পেস্টটা আমি করেছিলাম, মানে এতই ছোটো, ওটাকে খেলনা বলাই ভালো, তো ওটার মধ্যে আমি পেস্ট করেছি, পেস্টটা ঢেলে দিলাম। আর এদিকে আলুটা ভাজা হচ্ছে, ওদিকে মশলাটাও কষতে বসিয়ে দিয়েছি। এবার আলুতে নুন দিয়ে দিচ্ছি, দেখো ওদিকে মশলাটা মোটামুটি ফুটে উঠেছে, ফ্রাইং প্যানের মশলাটা। ওদিকে নুনও দিয়ে দিয়েছি। আর ওই পনিরটা কষতে থাকবে, ওর মধ্যে আমি পনিরের টুকরোগুলো, মশলাটা কষতে থাকবে, তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে একটু জল দিয়ে, মিক্সির বাটি ধোয়া জল দিয়ে ফুটিয়ে ওটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়া বসিয়েছি। একটা কড়াতে আমার আলু বাটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি হচ্ছে। আর ওখানে দেখো ওই কড়াটাতে দেখো মাছের ঝোল, ইলিশ মাছের পাতলা ঝোল আমার রান্না করা হয়ে গেছে। এবার তরকারিটা ঢেলে নিচ্ছি আমি। আর আলু বাটি কচুর তরকারিটা হচ্ছে, ওটাও প্রায় হয়ে এসেছে। এবার আলু কচুর তরকারিটা হয়ে গেলে এটাও আমি নামিয়ে নেব। দেখো আলু কচুর তরকারিটাও হয়ে গেছে, কচু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর আমি চিংড়ি মাছ তোমরা জানো আলাদা একটা কড়াতে ভেজে তার মধ্যে তরকারির মধ্যে তারপর ছেড়ে দেই। তো আমার এটাও রান্নাটাও ডান হয়ে গেছে, তো এটাকেও নামিয়ে নিচ্ছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকমতো করতে পারিনি, এই জন্য তোমাদের দেখাতে একটু অসুবিধে হলো। দেখো রান্না হয়ে গেছে ভাত, ওদিকে ছেলের জন্য পনিরের তরকারি, আলু দিয়ে গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি, ইলিশ মাছের পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে গতকালকের ফ্রিজে রাখা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারি, ওটাও নামিয়ে গরম করে নিয়েছি। আর এদিকে দেখো সোয়া মটর পোলাওটা হয়েছে, এই রেসিপিটা তোমাদের দেখালাম না, নেক্সট কোনো একদিন দেখাবো। এদিকে আবার একটু বেলাতে আমি টিফিন করে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি আবার কিচেনে। এখানে তখন মশলা করতে গিয়ে তোমরা দেখতে পাওনি ব্যাক ক্যামেরায়, মশলা করতে গিয়ে আমার খানিকটা মশলা ছিটে ছিল মাইক্রোওভেন টোভেনের ওটিজির ওপরে, সেই জায়গাগুলোকে মুছে পরিষ্কার করে নিয়েছি। দাদা দুধ দিয়ে গেছে, দুধটা জাল দিয়ে নিয়েছি। আর সকালবেলা তখন ওর মধ্যে সোয়াবিন সেদ্ধ করলাম, মটর সেদ্ধ করলাম, একটা লেয়ার জমে সোয়াবিন সেদ্ধ করা তোমরা জানো, তো সেই লেয়ারটা একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি, মেজে নিয়েছি কৌটোটা। তো তার সাথে আমি ওই চায়ের ইলেকট্রিক কেটেলটা যেটা আছে সেটাকেও আজকে আমি পরিষ্কার করেছি, হালকা একটু ডিশওয়াশিং লিকুইড দিয়ে ওটাকে একটু হালকা নরম স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়েছি। এবং এখন আমি রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো জল না থাকে, ঢাকনাটাও মুছে নিলাম। এবার কেটেলটা মুছে নেব। দেখো কেটেলটা কত পরিষ্কার হয়েছে।
কেটেলটা মুছে নিচ্ছি যাতে জল না থাকে বাইরেটাতে। বেসটাও মুছে নিচ্ছি। এবার আমি ওই মাল্টি কুকারটা খুব কাজের, জানো, খুব হেল্পফুল। তোমরা যদি কিনতে চাও তোমরা কিনতে পারো। জিনিসটা কিন্তু খুব খুব ভালো, একটা ভার্সেটাইল প্রোডাক্ট, খুব ভালো। আর দেখো, এদিকে আমার কাছে পাউরুটি এনেছিলাম আমি গতকাল টিফিনে। তো পাউরুটি খাওয়ার পরে পাউরুটির যে একদম ওপরের অংশটা আর নিচের অংশটা, ওগুলো আমার বাড়িতে কেউ খেতে চায় না। তো আমি কি করি, ওগুলোকে এয়ার ফ্রায়ারে নিয়ে একটু কড়কড়ে করে নিয়ে তারপর ডাস্ট করে রেখে দেই গুঁড়ো করে। সেটা কিনা আমার ব্রেড ক্রাম্ব হিসেবে কাজে লেগে যায়। কোনো চপ কাটলেট বানাতে ওটা আমি ইউজ করে নিই। দেখো, আমি ওই উপরের অংশটা নিচের অংশটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম, বাস্কেটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এয়ার ফ্রায়ারটা অন করে দেবো। ওটা ঢুকিয়ে নিচ্ছি, দিয়ে আমি এয়ার ফ্রায়ারটা অন করে দেবো 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য আমি চালিয়ে নিচ্ছি। দেখো, এক পিঠ হয়ে গেছে। 5 মিনিট পর ওটাকে বের করে, খুব গরম রয়েছে, আমি উল্টে দিলাম যাতে ওই পিঠটাও কড়কড়ে হয়ে যায়। হ্যাঁ, এটাও এবার হয়ে গেছে। তো কড়কড়ে হয়ে গেছে, খুব গরম রয়েছে। তাও তোমাদের দেখো শোনাচ্ছি আওয়াজটা শোনো কেমন কড়কড়ে হয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। একটু পর ফিরে এসেছি আবার কিচেনে। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার ছোটো ছোটো টুকরোয় আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নিলে মিক্সিতে একটু তাড়াতাড়ি গুঁড়োটা হয়ে যায়। আর মিক্সির উপর লোডটাও একটু কম পড়ে, যেন ছোটো ছোটো টুকরো করে ওটাকে টুকরো করে নিচ্ছি, ছোটো ছোটো পিসে টুকরো করে নিচ্ছি। আমি একদিন তোমাদের সঙ্গে আমার সমস্ত কিচেন অ্যাপ্লায়েন্সগুলো শেয়ার করব, একটা ভিডিওতে আমি শেয়ার করব, ইচ্ছে আছে, দেখা যাক। এবার আমি এটা মিক্সি গ্রাইন্ডারে বসিয়ে এটাকে গুঁড়ো করে নিলাম। দেখো বন্ধুরা, আমার গুঁড়োটা হয়ে গেছে, ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি একটা কৌটোতে ঢেলে রেখে দেব, আর ডিপ ফ্রিজে আমি এটাকে সংরক্ষণ করব, তাতে করে পোকা হবে না। দেখো, গুঁড়োটা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। আর একটা কৌটো, যার মধ্যে আমি ব্রেড ক্রাম্ব রাখি, আমার ব্রেড ক্রাম্বের কৌটো, এটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আর এটাকে অবশ্যই ফ্রিজে রাখবো। তোমরা যদি এরকমভাবে কেউ তৈরি করো, সেটাকে ফ্রিজে রেখো, তাহলে অনেক দিন জিনিসটা ভালোও থাকবে আর পোকা হওয়ার ভয়ও থাকবে না। বর্ষাকাল এমনিতেই স্যাঁতস্যাঁতে ওয়েদার, সুতরাং ফ্রিজে রাখা বা নর্মাল ফ্রিজেও রাখতে পারো, সেটা রাখাই ভালো। বন্ধুরা, আমার এখন বেলা হয়ে গেছে, আমি স্নান সেরে নিয়েছি, এবার খাবো। আমার সকালের আজকে ব্যস্ততার মধ্যে একটা ব্যস্ততম সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে একটু কাজ করলাম, এবার অনেকটাই রেস্ট নেব। আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে সামনের দিন একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আমি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।